ওকে, আমরা শুরু করতেছি আমাদের গত ক্লাসের কন্টিনিউয়েশন। সেটা হচ্ছে আমরা একটা সূত্র অলরেডি ডিরাইভ করে দেখছিলাম। সেটা হচ্ছে এনএস সমান সমান 120 f/p। এনএসটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, এফটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি, পিটা হচ্ছে গিয়ে পোল নাম্বার। তো এটা আমার মোটরের ফ্লাক্সের ম্যাগনেটিক যে ফ্লাক্স আছে সেই ম্যাগনেটিক ফ্লাক্সের রোটেটিং ফ্রিকোয়েন্সিকে বা রোটেটিং স্পিডকে ইন্ডিকেট করে। এখন আহ স্পিডের সাথে রিলেটেড যে টার্মটা আছে সেই টার্মটা হচ্ছে যে আমার স্লিপ বা রোটর স্পিড। তো একটা হচ্ছে গিয়ে আমার ফ্লাক্সের স্পিড, একটা পোর্শন হচ্ছে গিয়ে স্ট্যাটর। সেই স্ট্যাটরের মধ্যে ফ্লাক্স ক্রিয়েট হইতেছে, ফ্লাক্স গুলা কাট করতেছে হচ্ছে গিয়ে আমার ভিতরে যে রোটর আছে এই রোটরটাকে। এখন স্ট্যাটরের ফ্লাক্স এসে যেহেতু রোটরকে কাট করতেছে, আর স্টেটরের ফ্লাক্সটা হচ্ছে গিয়ে যে স্পিডে ঘুরতেছে সেই স্পিডটা হচ্ছে গিয়ে, কিন্তু আমরা মোটরের প্রিন্সিপাল পড়ার সময় যখন দেখলাম তখন আসলে স্টেটরের ফ্লাক্সটাকে রোটরটা ক্যাচ করতে চায় কিন্তু কখনো ক্যাচ করতে পারে না। যদি ক্যাচ করতো তাহলে এদের মধ্যে কোনো রিলেটিভ স্পিড থাকতো না। স্বাভাবিকভাবেই রোটরটা রিলেটিভ ফ্লাক্স, রিলেটিভ স্পিড বজায় রাখতে গিয়ে এর এবং রোটেশনাল ফ্লাক্স এই দুইজনের মধ্যে স্পিডের একটা ডিফারেন্স থাকে। তার মানে রোটরের যে স্পিড, যদি আমরা বলি সেটা এনআর বা ক্যাপিটাল এন, তাহলে এই ক্যাপিটাল এনটা অর্থাৎ রোটরের স্পিড স্টেটরের স্পিডের চেয়ে কম হবে। এছাড়াও ঘুরতে গিয়ে কিছু লস হয়। কোন একটা জিনিস যদি রোটেশনের অবস্থায় থাকে তার তার কিছু লস হবে, যেমন ফ্রিকশনের কারণে তার কিছু লস হবে। এছাড়াও এয়ার ফ্লো এবং আমার ফ্লাক্সের যে কাট হচ্ছে সেই ফ্লাক্সের কাটের বেন্ডিং এবং এটার একটা রিভার্স এফেক্ট আছে। এই রিভার্স এফেক্ট গুলোর কারণে রোটরের স্পিড স্টেটরের স্পিডের চেয়ে সবসময় কম থাকে আহ, আমার ইন্ডাকশন মোটরে। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে বলে স্লিপ স্পিড। অর্থাৎ এনএস যদি হয় আমার সিনক্রোনাস স্পিড আর এন যদি হয় আমার রোটর স্পিড, তাহলে এনএস মাইনাস এনটাকে বলা হয় স্লিপ স্পিড, এই ডিফারেন্সটাকে। এখন আহ, সেইখান থেকে একটা টার্ম নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে স্লিপ। সেই স্লিপ টার্মটা হচ্ছে গিয়ে এনএস মাইনাস এন ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এনএস। সো স্লিপ স্পিড যেটা, সেটাকে যদি আমরা নর্মালাইজ করি সিনক্রোনাস স্পিড দিয়ে, তাইলে যেই পার্সেন্টেজ ভ্যালুটা পাবো বা যে নন ইউনিট একটা ভ্যালু পাবো, টার্ম পাবো, সেই টার্মটাকে বলতেছি আমরা স্লিপ। তো এনএস মাইনাস এনটা হচ্ছে গিয়ে স্লিপ স্পিড, আর এই স্লিপ স্পিডকে এনএস দিয়ে ভাগ করলে যেই কনস্ট্যান্ট বা যেই রেশিওটা পাওয়া যায় সেই রেশিওটা হচ্ছে গিয়ে স্লিপ। এখন স্লিপ আসলে রোটর স্পিডের একটা ইন্ডিকেটর। যেমন কোন রোটর যদি স্টেশনারি অবস্থায় থাকে, স্টেশনারি অবস্থায় থাকা মানে হচ্ছে গিয়ে রোটর ঘুরতেছে না। রোটর ঘুরতেছে না মানে এন সমান সমান জিরো। তাহলে এই ইকুয়েশনে, স্লিপের ইকুয়েশনে এনএস মাইনাস এন সমান সমান যদি জিরো বসাই, তাহলে থাকে হচ্ছে উপরেও থাকে এনএস, নিচেও থাকে এনএস, সমান সমান পাচ্ছি আমরা ওয়ান, মানে 100%। তো রোটর স্টেশনারি অবস্থায় থাকলে এটা 100% হয়। আর রোটর যখন ফুল স্পিডে ঘোরে তখন রোটর স্পিড আর সিনক্রোনাস স্পিড খুব কাছাকাছি চলে আসে। যেমন ধরলাম 1500, স্টেটরের স্পিড 1500, ফ্লাক্সের স্পিড 1500, আর এটা হয়তো 1480। তখন স্লিপ স্পিড কত হবে? 20/1500, 2/150। তার মানে এটা খুব অল্প একটা মান, ধরো পয়েন্ট সামথিং, 0.3, 0.4, 0.5 এরকম হয়। এ কারণে একটা ইন্ডাকশন মোটরে যখন নো লোড থেকে ফুল লোডে যায় তখন এটার স্লিপটা, ফুল লোড রানিং অবস্থায় এটার স্লিপটা 0.1 থেকে 3% এর ভিতরেই থাকে। তার মানে স্লিপের চেঞ্জটা খুব কম। এবং স্লিপের চেঞ্জ কম হওয়া মানে হচ্ছে গিয়ে এটা অলমোস্ট একটা কনস্ট্যান্ট স্পিড মোটর, এর স্পিড মোর অর লেস কনস্ট্যান্ট থাকে।
যেটা এক্সপেক্টেড আমাদের। যেমন আমরা বলছিলাম যে পানির মোটরের ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট স্পিড চাই, এই জন্য যেহেতু এটার স্লিপ খুব কম, কনস্ট্যান্ট স্পিড দেয়, সে কারণে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি আমাদেরকে এই সব ক্ষেত্রে ইন্ডাকশন মোটর ইউজ করা ভালো। এখন রোটরেও কিন্তু রোটর যেহেতু ফ্লাক্স কাট করতেছে এবং ফ্লাক্স কাট করার কারণে রোটরের ভিতরে একটা কারেন্টের উদ্ভব ঘটছে। এই কারেন্টটাও একটা এসি কারেন্ট। তো এই রোটরের মধ্যে যে ভোল্টেজ এবং কারেন্টের উদ্ভব ঘটে সেগুলো যেহেতু এসি ভোল্টেজ এবং এসি কারেন্ট, সেই এসি কারেন্টেরও একটা ফ্রিকোয়েন্সি আছে। তো নর্মালি রোটরের স্পিড অনুযায়ী তাহলে সেই কারেন্ট এবং ভোল্টেজের ফ্রিকোয়েন্সির উদ্ভব ঘটবে। তো যেহেতু আমরা দেখছি যে এনএস সমান সমান সিঙ্ক্রোনাস স্পিডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 120 f/p, তাহলে এর ক্ষেত্রে কি হবে? আহ রোটরের ক্ষেত্রে কি হবে? রোটরের ক্ষেত্রে হবে এন সমান সমান 120 এফ আর। রোটরের স্পিড যদি ধরি এফ আর, রোটরের ভোল্টেজ বা কারেন্টের ফ্রিকোয়েন্সিটা যদি এফ আর ধরি, তাহলে সেটা সমান সমান হবে 120 f/p। আর এন এস এর জায়গা হবে এন, কারণ এনটা হচ্ছে গিয়ে রোটরের স্পিড, ধরো সাফিক্স হিসেবে আর দিলাম। তাহলে এফ আর সমান সমান কি পাবো? এফ আর সমান সমান পাবো এন আর ইন্টু পি ডিভাইডেড বাই 120। তাহলে এইটা হচ্ছে কি আমার আহ রোটরের ভিতরে যে ভোল্টেজ কারেন্ট আছে তার ইকুয়েশন। তো এখন রোটর কারেন্টের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে রিলেটিভ স্পিডের ইকুয়েশন। আর রোটরের স্পিড যদি এন হয় তাহলে রোটেটিং ফ্লাক্স এবং রোটরের মধ্যে রিলেটিভ স্পিড হচ্ছে গিয়ে এনএস মাইনাস আর। আর রোটরের মধ্যে কারেন্ট যেটা উদ্ভব হবে সেই কারেন্টটা হচ্ছে গিয়ে আমার এই রিলেটিভ স্পিডের কারণে। সো এফ প্রাইম যেটা হবে, সেই এফ প্রাইমটা হচ্ছে গিয়ে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি। সেটার জন্য ইকুয়েশনে লিখতে হবে এনএস মাইনাস এন আর ইন্টু, এই ইকুয়েশনে বসাইতে হবে এনএস মাইনাস এন বা এন আর। এবং এই রিলেটিভ স্পিড অনুযায়ী আমরা যেটা পাবো, এই এনএস মাইনাস এন আর উপরেও যদি একটা এনএস দেই আর নিচেও যদি একটা এনএস দেই, তাহলে এতটুকুর মানে হচ্ছে কিন্তু আমার স্লিপ। সো ওভারঅল এফ প্রাইম সমান সমান পেলাম এস ইন্টু এনএস ইন্টু পি ডিভাইডেড বাই 120। সো এফ প্রাইম সমান সমান পেলাম এস এফ। তাহলে এফ প্রাইমটা কি? এফ প্রাইমটা হচ্ছে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ রোটর কারেন্ট। এসটা কি? এসটা হচ্ছে গিয়ে স্লিপ, যেটার মান ওই যে 0.05, 0.02 থেকে 3 পর্যন্ত মোটামুটি মোরলেস এই রেঞ্জে ভ্যারি করে। আর এফটা কি? এফটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এইটা হচ্ছে কি ওই যে স্ট্যাটরে যে সাপ্লাইটা দিছিলাম তার ফ্রিকোয়েন্সি। তাহলে স্ট্যাটরের সাপ্লাই ফ্রিকোয়েন্সিতে সাথে স্লিপের মান অনেক কম। এটা গুণ করলে আসলে একটা কম ভ্যালু পাওয়া যায়, এবং রোটরের মধ্যে যে কারেন্ট বা ইএমএফটা তৈরি হয় সেই ইএমএফ এর ফ্রিকোয়েন্সি অনেক কম থাকে। ওকে। সো এইখান থেকে আমরা দুইটা অবজারভেশন বলতে পারি। একটা অবজারভেশন হচ্ছে রোটর যখন স্ট্যান্ড স্টিল থাকে বা স্টেশনারি থাকে, অর্থাৎ এস সমান সমান যখন 1 থাকে, তাহলে এই ইকুয়েশনে যদি এস সমান সমান 1 বসাও তাহলে এফ প্রাইম সমান সমান এফ পাবা। তখন রোটরকে ধরে রাখলে রোটরের ফ্রিকোয়েন্সি, রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি আর সাপ্লাই ভোল্টেজ বা ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি সেম। এটা একটা এই সূত্রের আইডিয়া। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গিয়ে আহ রোটর যখন স্পিড বাড়তে থাকে তখন রোটেটিং ফ্লাক্স আর রোটরের রিলেটিভ স্পিড কমতে থাকে, তখন স্লিপ বাড়তে থাকে। স্লিপ বাড়লে কারেন্টের ফ্রিকোয়েন্সি কমে। তো ফুল লোডে যখন মোটর রান করতে থাকে তখন আসলে ফ্রিকোয়েন্সির মান অনেক কম, ধরো 2-3 হার্টজের মতো হয়। এমনিতে সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমাদের 50 হার্টজ, আর রোটরের ভিতরে যে কারেন্টের ফ্রিকোয়েন্সি সেটা 2-3 হার্টজ বা এরকম খুব কম রেঞ্জের মধ্যে হয়। এখন আমরা যদি একটু এই যে
ইকুইভ্যালেন্ট সার্কিটের কথা চিন্তা করি, যেমন ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ডেভেলপ করছিলাম, এরকম এখানেও ইকুইভ্যালেন্ট সার্কিট আসবে। তো একটা মোটর আসলে ধরে নিতে পারি একটা আদর্শ মোটর, সেই ক্ষেত্রে এটার একটা, এখানে কিন্তু প্রিন্সিপালটা সেম, প্রিন্সিপালটা কিন্তু ইন্ডাকশন প্রিন্সিপাল। পার্থক্য হচ্ছে এখানে একটা কোর ছিল, কোরের ভিতর দিয়ে ফ্লাক্সটা ফ্লো হয়েছিল, আর এখানে স্টেটর আর রোটারের মধ্যে কোনো কোর নাই, এয়ার গ্যাপ আছে। তো এখানে এয়ার গ্যাপের মধ্যে দিয়ে ফ্লাক্সটা ট্রান্সফার হবে। কিন্তু এখানেও কিন্তু প্রাইমারিতে কি আছে, উইন্ডিং আছে। সো প্রাইমারিতে উইন্ডিং আছে মানে প্রাইমারির উইন্ডিং এর রেজিস্ট্যান্স থাকবে, রিঅ্যাকট্যান্স থাকবে। আবার এখানে নো লোড কম্পোনেন্টও থাকবে, কারণ রোটর যদি নো লোডে, মোটর যদি কোনো লোড দিয়ে রান নাও করায়, তারপরেও তো মোটর থেকে কিছু কারেন্ট ড্র করবে, যেটা তার হিস্টেরিসিস এবং এডি কারেন্ট লসকে সাপ্লাই দিতে হবে, প্লাস মিউচুয়াল ফ্লাক্স ক্রিয়েট করার জন্য কারেন্টের থাকবে। আর ঠিক সিমিলারলি রোটর যে আছে, রোটর ভিতরে আমার ইলেকট্রিক্যাল পার্ট আছে, মানে কন্ডাক্টর বা মেটালের স্লট আছে, এগুলোর একটা রেজিস্ট্যান্স থাকবে, এগুলোর একটা রিঅ্যাকট্যান্স থাকবে। আর মেকানিক্যাল লোড যে আছে, সেই লোডের একটা হিসাব এখানে আসবে। সো ওভারঅল ইকুইভ্যালেন্ট সার্কিট ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটের মতোই। আম, মাঝখানের এই জায়গাটাই শুধু আমরা কি ধরে নিতে পারি, মাঝখানের এই জায়গাটাই শুধু ধরে নিতে পারি এই স্ট্যাটর সাইডে একটা উইন্ডিং আছে, আর রোটর সাইডে একটা উইন্ডিং আছে, যাদের মাঝখানে এয়ার গ্যাপ আছে। এনার্জিটা এয়ার গ্যাপের মাধ্যমে স্ট্যাটর থেকে রোটরের দিকে ট্রান্সফার হইতেছে। তো এখানেও ওইরকম আমাদের একটা ইকুইভ্যালেন্ট সার্কিটের ফেজর ডায়াগ্রাম আঁকা সম্ভব, দেখতে আগের মতোই হবে। তো ফেজর ডায়াগ্রাম নিয়ে আমরা আর বিস্তারিত যাচ্ছি না, কারণ এগুলো আমরা অনেক ডিটেলসে শিখছি আগে। ইকুইভ্যালেন্স সার্কিট থেকে আমরা একটু ডিরাইভেশনে যেতে চাই। মোটরের মূল কনসেপ্ট হচ্ছে গিয়ে মোটরের ইকুয়েশন গুলা, মোটরের ইকুয়েশন থেকে মোটরের ক্যারেক্টারিস্টিক্স ব্যাখ্যা করা যায়। তো ইকুইভ্যালেন্স সার্কিট অফ এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে যে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেই ইকুইভ্যালেন্ট সার্কিটের একটা কনসেপ্ট হচ্ছে কি এরকম, এখানে শুধু রোটর সাইডটাকে ব্যাখ্যা করা হচ্ছে। রোটর সাইডের ব্যাখ্যাটা হচ্ছে যে রোটর কিন্তু শর্ট, মনে রাখতে হবে যে রোটরের মধ্যে কি আছে, রোটরের মধ্যে কতগুলা বার আছে, এই বারগুলা দুই সাইডে শর্ট করে দেয়া আছে। ওকে, তিন ফেজের জন্য উইন্ডিং অনুসারে সাজানো আছে এবং দুই মাথায় কিন্তু শর্ট করা আছে। তাহলে শর্ট করা থাকলে আসলে রোটরের উইন্ডিং এর কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, যেহেতু এগুলো বার, কোন একটা মেটালিক বার, এবং যেহেতু এটা বার এবং এখানে এসি কারেন্ট ফ্লো হইতেছে, সেহেতু এখানে এদের ইন্ডাকটেন্স থাকবে। তো একটা ইন্ডাকটেন্স আছে আর একটা রেজিস্ট্যান্স আছে। আর রোটরের সাপ্লাইটা হচ্ছে গিয়ে আহ, যেহেতু ওই যে সাপ্লাইটা কি হবে বলো, ইলেকট্রিক্যাল যে ইনডিউস ভোল্টেজ সমান সমান কি আমরা জানি, 4.44 এফ আর, তারপরে কি ফাই ম্যাক্স, আর হচ্ছে গিয়ে এন, তাই না? ধরো এখানে এন, এন মানে কয়টা পাক সংখ্যা আছে তারও। এখন এফ আর সমান সমান কি পাইলাম, ওই যে এফ প্রাইম, একটু আগে যে এফ প্রাইম ডিফাইন করলাম, এই এফ প্রাইমই আসলে এফ আর। এফ প্রাইম সমান সমান হচ্ছে কি এস ইন্টু এফ, তাই তো? তাইলে এই যে এখানে বলতে পারি এস ইন্টু এফ। তাহলে দেখো যে ইনডিউস ভোল্টেজের ইকুয়েশনে একটা এস আসতেছে, বাকি থাকতেছে 4.44 এফ এন টু ফাইভ এক্স। তাহলে এন টুটা বা এন আর যেটা, সেটা আসলে সেকেন্ডারির বা রোটরের উইন্ডিং এর পাক সংখ্যা। তাহলে এই এই এস টুকু বাদ দিয়ে আর বাকি পুরাটুকু আসলে আমার একটা ইএমএফ কে নির্দেশ করে, সেই ইএমএফ হচ্ছে গিয়ে ই টু ইএমএফ। তো রোটরের অ্যাক্রসে ভোল্টেজ আসলে কতটুকু আসে, এস ইন্টু ই টু, স্লিপ ইন্টু ইনডিউস ভোল্টেজ। তাহলে রোটরের স্পিডের উপরে ভোল্টেজের একটা ইয়ে আছে, প্রভাব আছে, সেটা এস এর মাধ্যমে, স্লিপের মাধ্যমে সেই প্রভাব আছে। এস কি সেটা মাথায় রাখতে হবে, এস হচ্ছে গিয়ে এনএস
মাইনাস এন আর স্টেটরের স্পিড ডিভাইডেড বাই রোটরের স্পিড ডিভাইডেড বাই স্টেটরের স্পিড। এটা হচ্ছে গিয়ে স্লিপের সংখ্যা। তো এই যে এসটা আমরা বারবার উচ্চারণ করতেছি, এটা একটা ছোট সংখ্যা ফুল লোডের, যে ছোট সংখ্যাটা আমার রোটরের ভোল্টেজ, রোটরের ফ্রিকোয়েন্সি, রোটরের কারেন্ট সব কিছুকে অ্যাফেক্ট করবে। তাহলে দেখো যে এটা একটা সিরিজ সার্কিট, খুব সিম্পল একটা সিরিজ সার্কিট, একটা রেজিস্ট্যান্স আছে আর একটা রিঅ্যাকট্যান্স আছে। সাপ্লাই ভোল্টেজটা হবে এসি টু। তাহলে এখানে কারেন্ট বের করার জন্য ভোল্টেজ ডিভাইডেড বাই ওভারঅল ইম্পিডেন্স। তাহলে কারেন্ট আই সমান সমান হবে ভোল্টেজ, ভোল্টেজ হচ্ছে গিয়ে এসই টু, আর ওভারঅল ইম্পিডেন্স হচ্ছে গিয়ে রুট ওভার রেজিস্ট্যান্সের স্কোয়ার গুণ ইম্পিডেন্সের এই আমার ইন্ডাকটেন্স, যেটা এই ইন্ডাকটেন্সের ওভারঅল স্কোয়ার। এখানেও মাথায় রাখতে হবে যে এই যে এক্স আর যেটা, সেটা কি 2 পাই এফ এল, তাই তো? অর্থাৎ রোটরের যে ইন্ডাকটেন্স, সেই ইন্ডাকটেন্সটা কিন্তু রোটরের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে, 2 পাই এফ আর এল। আর এফ আর সমান সমান কি, এই যে এফ আর সমান সমান এস এফ। তাহলে এখানে কিন্তু এফ আর এর জায়গায় এস এফ আসবে। আর এস এফ যদি আসে তাহলে ইকুয়েশনে এস আসবে আর 2 পাই এফ এল আসবে, 2 পাই এফ এল এর জায়গায় এক্স টু লিখতে পারবো। এই জন্য এক্স আর এর জায়গায় কি লিখছে, এখানে এস এক্স টু লিখছে। তো ভোল্টেজেও এস ই টু, আমার ইন্ডাকটেন্সেও এস এক্স টু। তাহলে কারেন্টের ইকুয়েশনে দেখো ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স স্কোয়ার ডিভাইডেড বাই ইন্ডাকটেন্সের স্কোয়ার। সো ম্যাথমেটিক্যালি আমরা যদি উপরে নিচে এস দিয়ে ভাগ করে দেই, তাহলে এস এস কাটা যাবে, নিচে আর এর নিচে এস আসবে, রুটের বাইরে, রুটের ভিতরে নিয়ে গেলে এটা এস স্কোয়ার হয়ে যাবে। তো একটা কারেন্টকে, রোটর সার্কিটের কারেন্টকে আমরা রোটরের এক্রসে অ্যাকচুয়াল ভোল্টেজ R2/S x2 স্কোয়ার এইভাবে দিতে পারি। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা সার্কিটে ড্র করি তাহলে কি দেখতে পাবো, দেখো দেখি। ভোল্টেজ যদি ই টু হয়, কারেন্ট যদি I2 প্রাইম হয়, তাহলে রেজিস্ট্যান্সের মান হবে R2/S, আর রিঅ্যাকট্যান্সের মান হবে x2, তাই তো? এখানে একটু ইকুয়েশনটাকে একটু এস দিয়ে ভাগ করে রিভার্স করে আবার সার্কিটটাকে আঁকছি। এই সার্কিটটা আর এই সার্কিটটা সেম। ভোল্টেজ যদি এত হয়, রিঅ্যাকট্যান্স যদি এত হয়, তাহলে রেজিস্ট্যান্স এর মান হবে x R2/S। রেজিস্ট্যান্স কে এখন আমরা কি চিন্তা করতেছি, ভ্যারিয়েবল চিন্তা করতেছি। এখন এইখানে যে ভ্যারিয়েবল চিহ্নটা কেন দিল, যার সাথে এস যুক্ত হবে সেই ভ্যারিয়েবল হয়ে যাবে। কারণ এসটা হচ্ছে স্লিপ, আর স্লিপটা হচ্ছে গিয়ে রোটরের স্পিডের উপর ডিপেন্ড করে। আর রোটরের স্পিড কম বেশি হয়, লোডের পরিমাণ কম বেশি হলে রোটরের স্পিড কম বেশি হয়। তাহলে যদি এস কারোর সাথে যুক্ত থাকে, তার মানে কি সে আসলে কম বেশি হবে, ভ্যারি করবে। এ কারণে এই যে ভ্যারিয়েবল চিহ্নটা এখানে দিয়ে বোঝাচ্ছে যে এখন ই টু ফিক্স হয়ে গেছে, এক্স টু ফিক্স হয়ে গেছে, আর আমার R2/S। শুধু শুধু আর টু হইতো তাহলে আর এটা ভ্যারি করতো না, কিন্তু R2/S হওয়াতে এটা এখন ভ্যারি করবে, চেঞ্জ হবে। এখন এখান থেকে আরেকটু আগানো যায়, সেইখানে আমরা যাচ্ছি। আসলে তো আমার যে রোটর, সেই রোটরের তো একটা বার, রোটরের মধ্যে তো বার আছে। তাহলে বারের রেজিস্ট্যান্স কি ফিক্সড না ভ্যারিয়েবল? একটা বারের রেজিস্ট্যান্স কিন্তু ফিক্সড। এইটা তো সময়ের সাথে সাথে বা স্পিডের সাথে তো রেজিস্ট্যান্স, বারের রেজিস্ট্যান্স চেঞ্জ হওয়ার কথা না। তার মানে এখানে যে R2/S কনসেপ্টটা আছে, সেটাকে আমরা আসলে একটু রিরাইট করতে হবে। R2/S কে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারি, R2 + R2 1/S - 1। দেখো এখানে এইটা এটার সমান আসে কিনা, ডান পক্ষ বাম পক্ষ। R2, R2/S - R2, তাহলে কাটাকাটি করলে R2 কাটা চলে যাবে, R2/S থেকে যাবে। তাহলে R2/S কে আমরা এভাবে লিখতে পারি। তার মানে R2/S এ দুইটা কম্পোনেন্ট আছে। একটাকে ধরে নিলাম যে আসলেই সে R2, তার ভিতরে আসলে কোনো চেঞ্জ নেই। আর বাকি পার্ট যেটা, সেই পার্টটা আসলে কি হয়, ভ্যারিয়েবল পার্ট। এইখানে এই ভ্যারিয়েবলটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। তাহলে এখন R2/S এর পরিবর্তে যদি এই দুইটা পার্ট নিয়ে আসি, আমার
উম, এতটুকুর বদলে যদি দুইটা রেজিস্ট্যান্সকে ভাগ করে লিখি, এই রেজিস্ট্যান্সটাকে যদি দুইটা রেজিস্ট্যান্সে ভাগ করে লিখি, তাহলে একটা রেজিস্ট্যান্স লিখলাম R2, আর একটা রেজিস্ট্যান্স লিখলাম R2 ইন্টু 1 - s ডিভাইডেড বাই 1। ঠিক আছে? এখন গিয়ে আমার রোটরের সার্কিটটা একটা মিনিংফুল সার্কিট দাঁড়াইলো, যে রোটরের রেজিস্ট্যান্স আসলে চেঞ্জ হবে না, কারণ সে একটা বার, ম্যাগনেটিক একটা মেটাল বার। তার রিঅ্যাকট্যান্সও চেঞ্জ হবে না, কারণ সে একটা মেটাল বার। একটা মেটাল বারের রিঅ্যাকট্যান্স চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি? চেঞ্জ হয় হচ্ছে গিয়ে লোড। লোড চেঞ্জ হওয়ার কারণে স্পিড কম বেশি হয়। তো সেটার এফেক্ট রোটর সার্কিটে কিভাবে পড়বে? এই ভ্যারিয়েবলটা অনুযায়ী পড়বে। এই ভ্যারিয়েবলটাকে আমরা বলতেছি লোড রেজিস্ট্যান্স বা মোটরের চেঞ্জেবল রেজিস্ট্যান্স, যেটা দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে R2/s আর একটা হচ্ছে গিয়ে -R। এইখানে এসে এস এর এফেক্ট বোঝা যাবে, যে এস আসলে লোডের, লোড কম বেশি করার দ্বারা আমাদের স্পিডের কম বেশি কোথায় হচ্ছে, ইকুয়েশন কোথায় কম বেশি হচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে এখন একটা কমপ্লিট সার্কিট যদি আমরা আঁকি, আহ, তাহলে কমপ্লিট সার্কিটটা কিরকম হবে? একটা মোটরের একটা কমপ্লেক্স সার্কিট দেখতে হবে এরকম, যে একটা ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হবে। মোটরের স্ট্যাটর আছে, স্ট্যাটরের উইন্ডিং গুলো কপার লস হবে, লিকেজ লস হবে। নো লোড একটা পার্ট থাকবে, সেই নো লোড পার্টে R0 XM থাকবে। তারপরে একটা ভোল্টেজ স্টেটরে ইনডিউস হবে, সেই ভোল্টেজটা হচ্ছে গিয়ে E1। এইখানে মাঝখানে এয়ার কোর আছে ইনসুলেশন যুক্ত, এই এয়ার এর মাধ্যমে এনার্জি ট্রান্সফার হবে রোটরে। রোটরে একটা ভোল্টেজ ইনডিউস হবে, সেটা E2। সেটার রোটরের নিজস্ব রেজিস্ট্যান্স আছে, রোটরের নিজস্ব রিঅ্যাকট্যান্স আছে। আর ওভারঅল মোটর যেহেতু ঘুরবে, মোটরে আমরা বিভিন্ন রকম লোড চাপাবো, কিন্তু সেই লোড গুলো তো মেকানিক্যাল লোড। এখন সেই মেকানিক্যাল টাইপের লোডের ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে একটা রেজিস্ট্যান্স, যেই রেজিস্ট্যান্সটা R2 এর সাথে যুক্ত, এবং সেটা যেহেতু লোড চাপাইলে স্পিড কম বেশি হয়, সেই স্পিড কম বেশি টার্মটাকে আমরা এখানে ইন্ট্রোডিউস করলাম এই হিসাবে, R2 1/s - 1। তাহলে এটা মেকানিক্যাল লোডের ইকুইভ্যালেন্ট, কিন্তু এটাকে আমরা কনভার্ট করে নিছি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে। এখন আমাদের ইলেকট্রিক্যাল সব কোয়ান্টিটি এটার মাধ্যমে মেজার করা যাবে। এই হচ্ছে গিয়ে মোটরের কনসেপ্ট, যেটা অন্য ইয়ে থেকে আলাদা, কনসেপ্ট গুলা থেকে আলাদা। এখন এখানেও রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি করা সম্ভব। রেফার টু যদি প্রাইমারি করো, তাহলে A² দিয়ে গুণ করবা, গুণ করে ওই পাশে A² দিয়ে ভাগ করে ওই পাশে নিয়ে যাবা, নিয়ে তারপরে সবাইকে কনভার্ট করে করে লিখতে পারবো। তো ওইটা আশা করি তেমন একটা প্রবলেম হবে না, কারণ আমরা অলরেডি রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি এই কনসেপ্ট গুলোর সাথে পরিচিত। এখানে আমরা মোটরের যেটা মূল আইডিয়া, সেই মূল আইডিয়ার দিকে আস্তে আস্তে আগাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে মোটর থেকে আমার পাওয়ার পাওয়ার পাইতে হবে, মোটর থেকে মেকানিক্যাল পাওয়ার পাইতে হবে। এখন কতটুক মেকানিক্যাল পাওয়ার একটা মোটর আমাকে দিবে? ইলেকট্রিক্যাল সাপ্লাই তো দিচ্ছি, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার আসতেছে, আবার মোটরকে ডিফাইনও করলাম পুরো ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে। তাহলে মেকানিক্যাল পাওয়ার গেল কই? মেকানিক্যাল পাওয়ার হিসাবটা কি? সেই মেকানিক্যাল পাওয়ারের হিসাব আমাদেরকে নিয়ে আসবো এখন আমরা। তো সেই হিসাবটা এরকম যে এইটা হচ্ছে কি আমার রেফার টু প্রাইমারি, ওই ট্রান্সফরমারের দুই অংশ না রেখে সেকেন্ডারিতে যা কিছু ছিল সবকিছু প্রাইমারিতে কনভার্ট, সাপ্লাই করে কনভার্ট করে নিছি। এখন তাহলে এতটুকু হচ্ছে কি আমার স্ট্যাটর, এইখানে স্ট্যাটরের পাওয়ার এই পর্যন্ত আসতেছে। স্ট্যাটর থেকে পাওয়ারটা চলে যাইতেছে রোটরে। রোটরে এতখানি ভোল্টেজ আসছে, এতখানি ভোল্টেজ আসার পর রোটরে এতখানি কারেন্ট ফ্লো হইতেছে। রোটরের অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স এত, রোটরের রিঅ্যাকট্যান্স এত, আর রোটরের বাকিটুকু কি? বাকিটুকু কিন্তু লোড। ওকে, তাহলে এইখানে যেই পাওয়ারটুকু পাওয়া যাবে এই রেজিস্ট্যান্সের ভিতরে, যতটুকু পাওয়ার পাওয়া যাবে,
সেই পাওয়ারটাই হচ্ছে আমার মেকানিক্যাল পাওয়ার, সেই পাওয়ারটাকে মেকানিক্যালি কনভার্টেড পাওয়ার বলা যায়। তো এখন এই লোড, তাহলে এখন আমাদের ইনপুট পাওয়ার, এই ইনপুট পাওয়ার কত? ভি আই কস থিটা। আর তিনটা ফেজ, যেহেতু থ্রি ফেজ মোটরের জন্য হিসাব করতেছি, তাহলে তিন দিয়ে গুণ করতে হবে, পার ফেজের পাওয়ারকে তিন দিয়ে গুণ করতে হবে। তো টোটাল পাওয়ার হচ্ছে কি 3 VI কস থিটা। এই 3 VI কস থিটা পাওয়ার আসার পরে এটা দুইটা লস ঘটাবে আমার, একটা হচ্ছে কি স্টেটরের কোর লস, আর একটা হচ্ছে কি কপার লস। সো এইখানে আই পরিমাণ যদি কারেন্ট ফ্লো হয় I² R1, এটা যে লসটা সেটা হবে গিয়ে স্টেটরের কপার লস। আর এই যে এই কোর লস কম্পোনেন্টের মধ্যে যে লসটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে পি কোর, কোর লস। এই কোর লস, কপার লস, এগুলা ম্যাথমেটিক্যালি অনেক সময় অঙ্কে বলে দেয়া থাকে সরাসরি। সো কোর লস, কপার লসের কনসেপ্ট আমরা বুঝলাম। এখন রোটরে ইনপুট আসতেছে কতটুকু? যদি যদি আমরা এখানে চিন্তা করি যে এখানে রোটরের পাওয়ার হিসাব হচ্ছে, এই জায়গা থেকে তো রোটর শুরু, এইখানে কতটুকু পাওয়ার আসতেছে, এইখানে যে পাওয়ারটা আসতেছে সেটাই রোটরের পাওয়ার। এখন পাওয়ারের হিসাব মনে রাখতে হবে যে পাওয়ার সব সময় হিসাব হয় রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ারের কথা বলতেছি, রিয়েল পাওয়ার সব সময় হিসাব হয় রেজিস্ট্যান্সের উপরে। ওকে, রিঅ্যাকট্যান্সের কোনো প্রভাব থাকে না। এখন এইখানে টোটাল রেজিস্ট্যান্স কত আমার? দেখো এইখানে রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে R2 প্রাইম, আর এইখানে রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে R2 প্রাইম 1/s - R2। সো +R2 প্রাইম -R2 প্রাইম কাটা গেল, টোটাল রেজিস্ট্যান্স শুধু রোটর পার্টের জন্য টোটাল রেজিস্ট্যান্স আসলে এতটুকু, R2 প্রাইম/S। তো আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার বের করতে হলে I² R দিয়ে করতে হবে। আই কত? আই হচ্ছে গিয়ে I2 ডাবল প্রাইম, তাহলে I2 ডাবল প্রাইম² আর R2 I² R মানে এতটুকু। আর যেহেতু তিন ফেজ সেহেতু তিন দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পাওয়ারটুকু হচ্ছে গিয়ে টোটাল পাওয়ার যেটা রোটরের ইনপুটে আসতেছে। এতটুকু পাওয়ার রোটরে, স্টেটর থেকে রোটরের মধ্যে এসে পৌঁছাইছে। পৌঁছানোর পরে রোটরের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, সেটা কতটুক? R2 প্রাইম। তাহলে রোটরের নিজস্ব রেজিস্ট্যান্সের ভিতরে এই পরিমাণ কারেন্ট ফ্লো হইলে রোটরের নিজস্ব রেজিস্ট্যান্সের একটা লস হবে, সেই লসটা হচ্ছে রোটরের কপার লস, যেটা হচ্ছে 3 I2 প্রাইম² R2। তাহলে বাকি পাওয়ারটুকু কোথায় গেছে? এই ইন্ডাক্টর কিন্তু কোনো পাওয়ার অ্যাবজর্ব করবে না, রিয়েল পাওয়ার পি অ্যাবজর্ব করবে না, এটা রিয়েক্টিভ পাওয়ার আসে। রিয়েক্টিভ পাওয়ারের হিসাব আমরা করতেছি না। সো রিয়েল পাওয়ার আসলো, এসে রোটরের উইন্ডিং বা রোটরের যে কন্ডাক্টর সেখানে লস হয়ে গেল। বাকিটা কোথায় যাবে? বাকিটা লোডে পাওয়া যাবে। তো লোডে কতটুকু পাওয়ার পাবো? টোটাল ইনপুট পাওয়ার মাইনাস কপার লসের পাওয়ার। তো 3 I2² R2/S মাইনাস 3 I2² R2 প্রাইম। এই দুইটা একসাথে করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা, 3 I2 প্রাইম² R2 প্রাইম 1/S - 1। তাহলে এতটুকু পাওয়ার আমার কোথায় আসতেছে? রোটর থেকে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হইতেছে, টোটাল মেকানিক্যাল পাওয়ার এতটুকু পাইতেছে। এখন আহ, এই মেকানিক্যাল পাওয়ারের সাথে আমার ইয়ের সম্পর্ক কি? তো পাওয়ার এতটুকু পেয়ে গেলাম মেকানিক্যালি, আমার রোটরটা এই পাওয়ার নিয়ে ঘুরতে শুরু করবে। তো আমরা মেকানিক্যাল পাওয়ারের সাথে সম্পর্ক বলছিলাম যে গতদিন কি, পি সমান সমান টাউ ওমেগা, তাই না? টর্ক, টাউটা হচ্ছে গিয়ে টর্ক। এই টোটাল রোটরে যতটুকু মেকানিক্যাল পাওয়ার আসলো সেটাকে আমরা বলতেছি গ্রস পাওয়ার। হ্যাঁ, তো এই মেকানিক্যাল পাওয়ারকে PM দিয়ে লিখলাম। আর গ্রস পাওয়ারের কারণে যেই
টর্কটুকু ডেভেলপ হইলো রোটরের মধ্যে। রোটর যে ঘূর্ণন প্রবণতাটা তৈরি হইলো টাউ, যেটা সেটার নাম এখানে বলা হয়েছে টিজি, গ্রস টর্ক। তার সাথে কি গুণ হবে? ওমেগা। ওমেগা মানে 2 পাই এফ। 2 পাই, আর এন যদি আরপিএম এ হয়, ওমেগা তো হচ্ছে গিয়ে রেডিয়ান পার সেকেন্ড, আর এইটা আর এনটা হচ্ছে গিয়ে রিভলিউশন পার মিনিট। তো এই রিভলিউশন পার মিনিটকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে? 60 দিয়ে ভাগ করে এটাকে রিভলিউশন পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এইভাবে কনভার্ট করলে আমরা পিএম সমান সমান পি সমান সমান টাও ওমেগা সূত্র থেকে এইটা বলতে পারি। আর পি সমান সমান এটা পেয়ে গেছি একটু আগে, এই যে 3 I2 প্রাইম স্কোয়ার R2 প্রাইম 1/s - 1। সো পি এর জায়গায় এটা বসাইলাম, আর ডান পক্ষ আগের মতোই রাখলাম। রেখে এবার আমরা ধীরে ধীরে কনভার্সনের এই যে 1 - s কে, এইটাকে একটু শাফল করলাম। শাফল করার পরে ধাপগুলো আগানোর পরে লাস্টে যেটা চাই টিজি চাই। আবার এখানে এন মানে হচ্ছে গিয়ে এনআর, রোটরের স্পিড। তো এস সমান সমান হচ্ছে গিয়ে এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, তাই না? তো আমরা বলতে পারি এনএস এস সমান সমান এনএস মাইনাস আর। এখান থেকে যদি এন আর কে ডান পক্ষে নিয়ে যাই আর এটাকে যদি বাম পক্ষে নিয়ে আসি, তাহলে এন আর সমান সমান আসে 1 - s এনএস। তো এন আর এর জায়গায় কিন্তু এটা বসানো যায়। এটা আসলে এনআর। এনআর এর জায়গায় আমরা এই যে 1 - s এনএস বসাই দিলাম। বসানোর পরে টিজি কে শুধু এক পক্ষে রাখলাম আর বাকি সবগুলো অন্য পক্ষে নিয়ে গেলাম। 1/s কাটা চলে যাবে, 3 I2 প্রাইম স্কোয়ার R2 ডিভাইডেড বাই এস, আর এখানে হচ্ছে গিয়ে 2 π n/s ডিভাইডেড বাই 60। এটা নিউটন মিটারে পাওয়া যাবে, এটা এসআই একক। ওকে। আর এই যে 2 π/60 যেটা, এই টার্মটাকে কনভার্ট করলে 60 উপরে চলে আসে, 2 π নিচে চলে আসে। তো 2 পাই মিলে মোটামুটি 7-এর মতো। 60 কে 7 পয়েন্ট সামথিং দিয়ে ভাগ করলে বা 7-এর একটু কম, তো এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 9.55। এই জন্য অনেক সময় এই সূত্রটাও সরাসরি উল্লেখ করে 9.55 বলে, × 3 I2 প্রাইম স্কোয়ার R2/s এটা একটা ডিরাইভেশন। এই ডিরাইভেশনটা আমাদের এমনিও লাগবে, আর অঙ্ক করার সময় এই সূত্রগুলো মুখস্থ থাকা লাগবে। এইটা কি? টর্ক। টর্কের ইকুয়েশন। কোন টর্ক? গ্রস টর্ক। গ্রস টর্ক মানে রোটর থেকে রোটরের লস গুলা সরে যাওয়ার পরে এই পরিমাণ টর্ক রোটরে আসছে। কিন্তু রোটর কিন্তু একটা ঘূর্ণনশীল জিনিস। রোটর ঘুরতে ঘুরতে রোটর দুইটা দুইটা দুই রকম লসের সম্মুখীন হয়। এক নম্বর হচ্ছে উইন্ডেজ লস, আর এক নম্বর হচ্ছে ফ্রিকশন লস। রোটর যেহেতু আরো কিছু পার্টস নিয়ে মুভ করতেছে, এবং সে হয়তো একটা বেল্টকে ঘোরাচ্ছে কিংবা একটা ডিভাইসকে সে রোল করতেছে, এরকম কিছু যদি হয় তাহলে তার কিছু ফ্রিকশনের মুখোমুখি হবে। ফ্রিকশনের কারণে রোটর কিছু পাওয়ার হারায়, এবং সে কারণে তার টর্ক আরেকটু কমে যায়। তো স্বাভাবিকভাবেই ফ্রিকশনের কারণে আহ, একটা লস হয়ে গ্রস টর্ক থেকে কিছু কম টর্ক আমরা পাবো। আরেকটা হচ্ছে উইন্ডেজ লস। উইন্ডেজ লস হচ্ছে গিয়ে রোটর হিটেড হয়, তারপরে ক্রস এয়ার উইন্ডিং, এবং এই কারণগুলোতে রোটরের এজ গুলাতে ফ্লাক্সের কার্ভেচার, এইসব কারণে রোটরের টর্কের কিছু মিসম্যাচ থাকে। এইটা আরেক ধরনের লস। এই লস গুলা রোটরের মধ্যে ঘটে। তো ফ্রিকশন লস এবং উইন্ডেজ লস, এই দুইটা লস বাদ দিয়ে গ্রস টর্ক থেকে ফ্রিকশন লস আর উইন্ডেজ লস, বা গ্রস পাওয়ার থেকে ফ্রিকশন লস এবং উইন্ডেজ পাওয়ার লস, এগুলো বাদ দিলে টোটাল যে পাওয়ারটা পাওয়া যায় সেটা আসলে অ্যাকচুয়াল আউটপুট, মেকানিক্যাল অ্যাকচুয়াল আউটপুট, বা লোড লোড পাওয়ার বা শ্যাফট পাওয়ার। শ্যাফটে, অর্থাৎ বাইরে যে শ্যাফটটা লাগানো থাকে, এক্সটেন্ডেড পার্ট যেটা থাকে রোটরের, যে পার্টটাকে ইউজ করে আমরা কারোর সাথে তাকে কাপল করতে পারবো, কারোর সাথে তাকে
অ্যাটাচ করতে পারবো। তো ওই শ্যাফটে গিয়ে টোটাল একটা পাওয়ার পাওয়া যায়, সেটাকে বলে শ্যাফট পাওয়ার। সো গ্রস টর্ক থেকে উইন্ডেজ লস এবং ফ্রিকশনাল লসের যে টর্ক সেটা বাদ দিলে শ্যাফট টর্ক পাওয়া যাবে। তো এই- তাহলে ইন্ডাকশন মোটরের টর্ক আসলে কোনটা? ইন্ডাকশন মোটরের টর্ক পি সমান সমান 2 পাই এন টি ডিভাইডেড বাই 60। তো টর্ক সমান সমান হচ্ছে কি আমার এই ইকুয়েশনটা, এদের 9.9 9.55 পিএম ডিভাইডেড বাই এন। আর একইভাবে যেহেতু গ্রস টর্কের জন্য এটা লিখছি, শ্যাফট টর্কের জন্য লিখবো টিএইচএস। টিএইচএস সমান সমান হবে 9.55। এবার পিএম থাকবে না, এটা হবে পি আউট, অর্থাৎ শ্যাফটের পাওয়ার। এই শ্যাফটের পাওয়ার কে এন দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমার শ্যাফট টর্ক। তো যদি উইন্ডেজ লস আর ফ্রিকশন লস খুব কম হয় তাহলে পিএম আর পি আউট সমান হয়, সেক্ষেত্রে টিজি আর টি শ্যাফট সমান হয়। আর যদি সমান না হয় তাহলে এই পিএম পি আউট বা পি আউট কে আমরা বলতে পারি পি শ্যাফট, পিএইচএস। এই শ্যাফট পাওয়ার সমান সমান হচ্ছে গিয়ে পিএম মাইনাস পি উইন্ডেজ। এই মানগুলা সরাসরি ইয়েতে দেয়া থাকে, পিএম মাইনাস পি উইন্ডেজ মাইনাস পি ফ্রিকশন। কথা বোঝা গেছে? এটাই মোটরের অ্যাকচুয়াল আউটপুট পাওয়ার, যাকে শ্যাফট পাওয়ারও বলে। তো পিএম তো বুঝতেছো যে রোটরে কতটুকু পাওয়ার আসলো, উইন্ডোজের পাওয়ারটুকু বাদ গেল, ফ্রিকশনের পাওয়ারটুকু বাদ গেল, বাদ দিয়ে সর্বশেষ যেটুকু পাইলাম সেটা হচ্ছে গিয়ে আউটপুট। এখানে কিছু স্লিপের সাথে এদের কিছু সম্পর্ক দেখানো হয়ে গেছে অলরেডি, যে গ্রস আউটপুট রোটর আউটপুট আর গ্রস রোটর ইনপুটের মধ্যে সম্পর্ক হচ্ছে গিয়ে 1 - s। তারপরে রোটর কপার লস আর রোটরের ইনপুট পাওয়ার। সো এটা হচ্ছে গিয়ে রোটরের কপার লস, পি কপার লস রোটর সমান সমান হচ্ছে গিয়ে এস ইন্টু পিএম। রোটরের ইনপুটে যে পাওয়ারটা আসে সেটাই কিন্তু পিএম, এই পাওয়ারটা। তো এস এর সাথে এগুলার কিছু রিলেশন দাঁড় করানো যায়। আচ্ছা, এখন টর্কের ইকুয়েশন তো দেখলাম, কারেন্টের সাথে টর্কের সম্পর্ক কি সেটা আমাদের একটু দেখার বিষয় আছে। যে কারেন্টের তো একটা ইকুয়েশন দেখলাম, আর কারেন্টের সাথে তো পাওয়ারের সম্পর্ক। তো এখান থেকে যেটা দেখতেছি যে অ্যাকচুয়ালি রোটরের ইনপুট হচ্ছে গিয়ে 3 × I² ইন্টু আর। ওকে, I² × R। এখন আইটা হচ্ছে গিয়ে I2 প্রাইম। I2 প্রাইম মানে হচ্ছে গিয়ে এই পুরা টুকুর স্কোয়ার। সেই পুরা টুকুর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে S² E²। এখানে R2 আসবে, R2² S² আর সাথে হচ্ছে গিয়ে এই যে রোটরের ইনপুট মানে হচ্ছে গিয়ে রোটরের কপার লস ডিভাইডেড বাই এস। সো I2 রোটরের অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে গিয়ে 3 I2 প্রাইম² R2 ডিভাইডেড বাই এস। 3 এখানে, এই পুরোটুকু হচ্ছে গিয়ে I2 এর ইকুইভ্যালেন্ট, আর এতটুকু হচ্ছে গিয়ে আমার R2। আর এইখানে যে 1/s আছে সেই 1/s হচ্ছে গিয়ে এইটা। এখন এখানে যদি একটু ক্যালকুলেশনটার দিকে খেয়াল করো, নিচে একটা এস আছে, উপরে S² আছে, কাটাকাটি গেলে একটা এস থাকবে। সো 3s E2² R2 প্লাস S x2²। এই মানটা যদি আমরা ওই যে টর্কের ইকুয়েশনে নিয়ে বসাই, কোন মানটা? এই মানটা নিয়ে
টর্কের ইকুয়েশনে বসাইলাম যে রোটরের ইনপুট ডিভাইডেড বাই 2 পাই এনএস। সো এখানে 3 আছে, এই 3 এখানে, 2 পাই এনএস নিচে আছে, এস উপরে আছে, E2 স্কোয়ার R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার SX2 স্কোয়ার। E2 মানে আবার KE1। KE1 মানে ট্রান্সফরমার অ্যাকশনে যেহেতু ঘটতেছে, তাইলে ভোল্টেজ গুলার রেশিও কি হবে, যে E2 সমান সমান হচ্ছে গিয়ে E1/E2 সমান সমান A, ট্রান্সফরমেশন রেশিও। সো বা E2/E1 সমান সমান হচ্ছে গিয়ে K। সো E2 সমান সমান হচ্ছে গিয়ে KE1। সাপ্লাই ভোল্টেজের সাথে একটা সম্পর্ক দেখানোর জন্য কি করলাম, E2 কে KE1 দিয়ে রিপ্লেস করলাম। কে একটা কনস্ট্যান্ট, সো এটা E1 এর সাথে E1 স্কোয়ারের সাথে সমানুপাতিক হারে আগাইলো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারতেছি যে একটা মোটরের টর্ক কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতেছে। একটা মোটর টর্ক কতখানি ডেভেলপ হবে সেটা নির্ভর করবে গিয়ে সাপ্লাই দিচ্ছি কতখানি ভোল্টেজ, মোটরকে কতখানি ইলেকট্রিক পাওয়ার ভোল্টেজ সাপ্লাই দিতেছি তার উপর। মোটরের রোটরের রেজিস্ট্যান্স যেটা মোরলেস কনস্ট্যান্ট থাকে, আর মোটরের রিঅ্যাকট্যান্স সেটাও মোরলেস কনস্ট্যান্ট, তবে সেটার সাথে সম্পর্কিত আছে এস। এসটা চেঞ্জ হয়, স্লিপটা চেঞ্জ হয়। তো স্পিড, স্লিপ মানে হচ্ছে স্পিডের ক্যারেক্টারিস্টিক্স। স্পিড কম বেশি হইলে আসলে মোটরের টর্কও চেঞ্জ হবে। এমন না যে স্পিড বেড়ে গেল বা কমে গেল টর্ক কনস্ট্যান্ট থাকবে, এরকম না। স্পিড কম বেশি হওয়ার সাথে সাথে টর্কের কার্ভও কম বেশি হবে। সো স্পিড টর্কের কার্ভ দেখে আসলে এই ব্যাপারে মন্তব্য করতে হয়। তো আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। তো আমরা রোটরের টর্কের ইকুয়েশনের সাথে কারেন্টের সম্পর্ক, কারেন্ট ভোল্টেজের সম্পর্ক পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমরা টর্কের ম্যাক্সিমাম কন্ডিশন কখন ঘটে, কখন টর্কটা ম্যাক্সিমাম হয়, স্টার্টিং এ টর্ক কত থাকে, ঘূর্ণনরত অবস্থায় টর্কের ইকুয়েশন কি হবে, এগুলো আমরা সামনে দেখব। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলা চ্যাট বক্সে দিয়ে দাও, নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা। একটু দাঁড়াও। স্যার আমি আবিরের অ্যাকাউন্ট থেকে ওই যে ক্লাস করছিলাম স্যার। সবাই নিজের ডিভাইস দিয়ে ক্লাস করবা, নিজের ডিভাইস থেকে অ্যাটেন্ডেন্স দিবা, ভবিষ্যতে আর এগুলা আলাদা করে দেখা হবে না।